জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। অপেক্ষা না উপেক্ষা। ভবতোষবাবু বড্ড বিরক্তি প্রকাশ করে ফেললেন অসাবধানে। তারপর নিজেই বুঝে একটু সামলে নিলেন। মুখে বলতে লাগলেন, আসল কথাটিকে গুরুদেব সীমা ছাড়িয়ে গেছে, তাই পাত্রে অপাত্রে স্থানে অস্থানে এমন অযোগ্য ব্যবহার বেরিয়ে আসছে। মহারাজ বললেন, কিসের সীমা ছাড়িয়ে গেল ভবতোষ? এই জগতে সীমা কই? মায়াটাই তো সীমা, আর মায়া স্বয়ং মিথ্যে, তাই সীমা বিষয়টিও মিথ্যে। কি বুঝলে কিছু? ভবতোষবাবু বললেন, বুঝেছি মহারাজ। হরসের কথা কোনো মানে দাঁড়ায় না, তবুও বলা তো হয়, ওই ভেবেই বলা। হ্যাঁ ঠিকই তো, সীমা আবার কিসের? মহারাজ বললেন, তোমরা বিপদে পড়ো কেন জানো? বিচারের অভাবে। বিচার করে যদি ভাবো, কথা বলো, পা ফেলো, তবে আর তত পরিস্থিতির শিকার হবে না। কিন্তু ওইটিরই তো অভাব। বলতো, সংসারে চলবে উপেক্ষা করবে না অপেক্ষা করবে? ভবতোষবাবু বললেন, ওইখানেই তো ভুল হয়ে গেল মহারাজ। উপেক্ষাই তো করছিলাম। যার যা করতে ইচ্ছে করে করুক, যার যেমন ভালো লাগে চলুক, আমি ভাববো না। ভালো মন্দ যে যার বুঝুক, এই ভেবেই উপেক্ষা করছিলাম এতদিন। হঠাৎই যেন কেমন হয়ে গেলাম, মুখ খুলে গেল। এখানে নয় মহারাজ, অশান্তিটা হয়েছে বাড়িতে, তারই রেশ বোধহয় এখানে এলো। ভবত শান্ত, খুব সচেতন, বুদ্ধিমান, ন্যায়পরায়ণ। তার এমন হাল দেখে মহারাজ বললেন, যেমনই অবস্থা হোক, কোথাও তুমি নিশ্চয়ই ভুল করেছ বাবা। হয়তো ঘায়ের ওপর চামড়াটা পুরো শুকোয়নি, তুমি অসময়ে দুর্বল বিচারে ছাড়াতে গেছো খোসাটা, তাই ওই বিপদ। ভবতোষবাবু বললেন, আমি সাবধানেই নৌকোটায় বসে থাকি মহারাজ। জানি হেলদোল খুব, আমি সাঁতার জানি না, পড়ব আর ডুবব, তবু সন্তান, তাই বহুদিন বাদে ওদেরও হয়তো আমার নির্বিবাদী অবস্থান দেখে শিক্ষা হয়েছে এই মনে করে আজ আপত্তিটা করেছি। বাজারে গেলে 2 রকম মাছ না নিয়ে সে ফিরবে না, মাঝে মাঝে 3 রকম 4 রকমও আসছে। ওদের মায়ের শরীর ভালো নয়, যেমন প্রেশার তেমন সুগার, তার উপর আবার মাগ্গি গন্ডার বাজার, সব কিছুরই খুব দাম। ওরা ওদের পয়সাতেই কিনছে। আমি ভেবেছিলাম এতদিনে ওরা হয়তো শিখে গেছে হিসেব করে চলাটা, কিন্তু দেখলাম পুরোটাই ভুল। উল্টে আমায় বলেই ফেলল, ভয়ে ভয়ে বাজার করতে হয় এখনো? নিজেরা রোজগার করেই তো চলি, ভগবান কি টাকা দেননি? আচ্ছা, আমরা কি বড় হইনি? এখনো সমস্ত ব্যাপারটা নিজের হাতে রাখা কি ভালো? তোমার তো 70 বছর হলো, তবু তুমি আমাদের স্বাধীনতা দিতে চাও না কেন? আমি বললাম, দেখ বাবা, বলার কি দরকার হতো? তোরাও বুঝে চলাটা শেখ না, এতে মায়েরও একটু আরাম হয়তো। সারাদিন রান্নাঘরে মুখে রাতই কাড়ে না তোদের মা। আমি কিছু বলবো তোদের, তো তোর মা এসে আমাকেই বকাবকি করবে। অমন ভালো মানুষটার কথাও তো একটু ভাববি। ওরা যে এতে কিরকম রেগে উঠল 2 ভাই, আমি কি বলবো মহারাজ। যেমন তেমন করে আমার কৃপণতা, অহেতুক নেতৃত্ব ইত্যাদি কি যে না বলল ভাবতে ইচ্ছে করছে না। ভাবছি বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে পড়ে থাকব। সারা জীবন হিসেব করে চলেছি বলেই তো বাড়ি, ভালো স্কুল, বিত্তবান ঘরে বিবাহ সব করাতে পেরেছিলাম ওদের।
আজ ওরা যখন আমাকেই কৃপণ বলল, তখন বড্ড ব্যথা পেলাম। মহারাজ বললেন, কেন ব্যথা পেলে? দেখো, তুমি নিজেকে দাওনি কিছু, নিজের প্রতি সত্যিই তো কৃপণতা করেছ। ওরা তো ভুল বলেনি, ওরা তোমায় কৃপণ বলেছে। কার উপরে তা তো বলেনি। তাছাড়া শাস্ত্রে পড়নি, কৃপণেন সমুদাতা ভুবি কোপি ন বিদ্যতে। নিজেকে কৃচ্ছ্রতায় রেখে অপরের জন্য সব দান করে দিয়ে যায় কৃপণ। এ কি কম? ভবতোষবাবু সমজদারি দেখে মৃদু হেসেই ফেললেন। তারপর বললেন, মহারাজ, আমি ওদের সব আচরণই উপেক্ষা করি, ভালোটুকু নিই। বাকি যে অন্যথা মনে হয় তা উপেক্ষা করি। মহারাজ বললেন, তোমার কথাতেই তো তোমার ভুলটি ধরা পড়েছে ভবতোষ। তুমি বললে, আমি ভেবেছিলাম ওরা এতদিনে বুঝে গেছে। ওইখানেই ভুলটা হয়েছে। তুমি ভেবেছিলে ঘটি শুকিয়ে গেছে। না, তা ঠিক হয়নি। ঘায়ের চুমটিটার সাথে একটু কাঁচা জায়গাও জোড়া ছিল। ওইখানেই রক্তপাত। আরো সময় দিতে হবে। উপেক্ষা করছিলে কেন? অপেক্ষা করলে এতদিনে ঘা শুকিয়ে যেত। ভবতোষবাবু এবার অবাক হয়ে বললেন, দয়া করে একটু বুঝিয়ে বলবেন মহারাজ। মহারাজ বললেন, শোনো, উপেক্ষা করা ভালো নয়। উপেক্ষার মধ্যে অহংকার আছে। উপেক্ষায় একটা ঘৃণার ভাব আছে। উপেক্ষায় অবহেলা, অসাবধানতা, তুচ্ছ জ্ঞান থাকে, যাতে বিপদ আসার সম্ভাবনা রয়েই যায়। আর ভালো করে ভেবে দেখো, উপেক্ষার মধ্যে তোমার মনের ভালোবাসার জগতের, শ্রদ্ধা বা ধৈর্য জগতের কোনো লক্ষণই নেই। ফলে কি হয় জানো? এর একটা সীমানা আপনা হতেই তৈরি হয়ে যায়। যখন উপেক্ষার সীমা লঙ্ঘন হয়, তখন হয় যুদ্ধ, নয় বিবাদ, নয়তো অশ্রদ্ধা, ঘৃণা, নানান বৈরী ভাব এসে যায়। আমি দেখেছি জানো, উপেক্ষায় কোথাও স্থায়ী শান্তি বলো, জয়ই বলো আর তৃপ্তিই বলো, কোনোটাই লাভ হয়নি, বরং বিপরীত ভাবই বেশি এসেছে। আর অপেক্ষায় বুদ্ধি আছে, ধৈর্য আছে, সহ্য আছে, কোমলতা আছে, আরও সদ্গুণাবলী আছে। সংসারে উপেক্ষা বড় একটা চলে না। রিপুর উপর ছাড়া আর কোথাও উপেক্ষা কাজে লাগে না। উপেক্ষা করতে করতে শেষটা একটা উপেক্ষার স্বভাব এসে যায়। ওটি ভয়ঙ্কর বিপদের কারণ। সংসার মন্দির, এখানে সাধন হবে। সহ্য, প্রেম ব্যবহার করে অপেক্ষায় এখানে অনেক ফল। যে বেশি উপেক্ষা করে তাকে অনেকভাবে অনেক জায়গায় উপেক্ষিতও হতে হয়। আসলে উপেক্ষায় অসাবধানতা এসে যায়। অশ্রদ্ধা, অবাধ্যতা, উগ্রতা প্রভৃতি অসৎ গুণগুলো ঝড়ের গতিতে এসে মনের আনাজ কানাজ সব মলিন করে দেয়। শুয়ে বসে বিশ্রাম করে কোথাও তখন শান্তি হয় না। জানো বাবা, জীবনে সময়ের দাম দিতে হয়। অপেক্ষা হলো সময়ের দাম দেওয়া। ভগবানে বা মহাশক্তিতে বিশ্বাস রেখে তোমরা তোমাদের অপেক্ষা শক্তিটি বাড়াও। সব বৈরী ভাব মিটে গিয়ে একটা শান্তি আসবেই। সময় নিজেই নিরাময় গুণযুক্ত। আমরা সময়ের মূল্য বুঝিও না, দিও না, তাই এত বিপদ। বাবা, আজ থেকে হাসি মুখে অপেক্ষা করো দেখি। কথাগুলোর মধ্যে এত যুক্তি, এত প্রাণ ছিল যে আমরা প্রচুর বলবান বোধ করতে লাগলাম। শুধু ভবতোষবাবু নন,
মনে হয় আমরাও সবাই সর্বতোভাবে শক্তি লাভ করলাম। দারুণ একটা জয়ের আনন্দ নিয়ে আমরা সেদিন বাড়ি ফিরলাম।